নমস্কার দর্শক বন্ধুরা, মৃত্যুঞ্জয়ের অমৃত বচন অনুষ্ঠানে আবার একবার সবাইকে স্বাগত। আমি আপনাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড মৃত্যুঞ্জয় ভারতী আবারও একবার আপনাদেরই কিছু চাহিদার পরামর্শ সঙ্গে নিয়ে আজকের টপিক নতুন একটা এপিসোড আপনাদের সামনে উপস্থিত করেছি। মস্তিষ্কের কর্মক্ষমতা, বুদ্ধিমত্তা, স্মৃতিশক্তি ইত্যাদি রিলেটেড সমস্যার সমাধান। আপনারা যারা যারা বিশেষত বাবা মাদের বলছি, বাচ্চাদের জন্য ফোন করে বলেন ওর একটু ডাল হেডেড, অর্থাৎ একটু দেরিতে বোঝে, একটু দেরিতে কাজ করে, কিংবা ধরুন আপনারা জানেন কোনো রকম কিছু বুদ্ধিমত্তা জনিত সমস্যা আছে, কিছু মস্তিষ্কের দুর্বলতা আছে, ভীষণ ভুলো স্বভাবের, স্মৃতিশক্তি খুব দুর্বল, বড়দের ক্ষেত্রে সমস্যা জিনিস কোথায় রেখেছি রেখে ভুলে যাওয়া, লোককে বলা কথা টাইম দেওয়া ভুলে যাওয়া, ছোটদের ক্ষেত্রে সমস্যা মূলত পড়াশোনা মনে রাখতে না পারা। তা এ নিয়ে আমি বলেছিলাম যে আমি ভিডিও দেব আপনাদের, কেমন আপনাদের অন্যান্য চাহিদার জায়গাগুলো পূরণ করতে ভিডিও দিই। কিছুতেই আর বানানো হয়ে উঠছিল না, এতই অন্য চাহিদার ভিড় ছিল। তা আমি পরপর কিছু এপিসোড আপনাদের কিছু ইমিডিয়েট ডিম্যান্ডের জায়গা ফুলফিল করার পর ভাবলাম এই গুরুত্বপূর্ণ জায়গাটা নিয়ে ভিডিও করা প্রয়োজন। কারণ আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি 90% জন মানুষই কোনো না কোনোভাবে বুদ্ধিমত্তা ও মস্তিষ্কের কর্মক্ষমতা কম হওয়ার সমস্যায় ভুগছেন। এর মধ্যে স্মৃতি দুর্বলতা একটা খুব বড় আকার ধারণ করেছে। তো দেখুন, আমি আজকের টোটকা, আজকের এই পরামর্শ, উপায় এগুলো দেওয়ার আগে একটা জরুরি কথা বলে দিই। যারা আমার সঙ্গে দেখা করতে চাইছেন কিন্তু পেরে উঠছেন না, বা দেখা করা সম্ভব হচ্ছে না, যে কোনো কারণেই হোক, ফোনে কনসালটেন্সি করুন। আমি স্ক্রিনেতে আমার হোয়াটসঅ্যাপ, গুগল পে, ফোনপে, পেটিএম নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে আমার ভিজিট জমা করে, এতে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে রিসিপ্ট সেট করুন। আমি আপনাকে টাইম দেবো, কনসালটেন্সি টাইম দেবো, সেই সময় ফোন করে সরাসরি চেম্বারে যেমন আলোচনা করেন সেরকম আলোচনা করতে পারবেন। কোনো ভিডিও কল নয়, ফোন কলের মাধ্যমে কনসালটেন্সি হয়, যে কেউ এর সুবিধা নিতে পারেন। এবারে আমি এই বিষয়ে, মানে টপিক বিষয়ে আবার ফিরে আসি। প্রথমে একটা কমন পরামর্শ। দেখুন, আমাদের এই মস্তিষ্ক এটা ভীষণ সংবেদনশীল জায়গা এবং ভীষণ ইউনিক একটা জায়গা, কম্পিউটারের প্রসেসরের মতো। তা এটির মূল উপাদান হচ্ছে দুই, এক জল ও অক্সিজেন। অর্থাৎ যদি দেখা যায়, জল প্রায় 72-73% অংশ দখল করে আছে মস্তিষ্কে, এবং প্রচুর পরিমাণে অক্সিজেনের সরবরাহটা জরুরি। তবেই মস্তিষ্ক অ্যাক্টিভ থাকে, কর্মক্ষম থাকে, সে নিজের সেরাটা দিতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এখানে খামতির জায়গা পাওয়া যায়, যেহেতু জল খাওয়াটা অনেকেই কম করে থাকে, এবং অক্সিজেন কি করে খেতে হয়, নিতে হয়, তার একটা পদ্ধতি আছে, কেউ জানেন না। এটা করতে পারলে, কিছুকাল অভ্যাস করতে পারলে, অনেকেই জায়গাটায় ইমপ্রুভমেন্ট পাবেন। তা কি পদ্ধতি অক্সিজেন খাবার বা জল সরবরাহ করা? তা সকালে ঘুম থেকে উঠে 1 থেকে 2 গ্লাস পরিমাণ জল খেতেই হবে। যাদের অভ্যাস নেই, একটু একটু করে খাওয়া অভ্যাস করুন, বাড়াতে থাকুন, 2 গ্লাস পর্যন্ত লেভেলে নিয়ে যান। সকালবেলা 2 গ্লাস জল খাওয়া মানে
ব্রেনে সারা রাত ধরে ব্রেন যে ইনঅ্যাক্টিভ আছে তাতে জলের ঘাটতি হয়েছে, রেচন ক্রিয়ায় জল বেরিয়ে গেছে প্রস্রাব রূপে, ঘাম রূপে, কিন্তু পূরণ হয়নি। এই জলটা তাই সেই ঘাটতির জায়গাটা, ডেফিসিটের জায়গাটা পূরণ করবে। 2 হচ্ছে অক্সিজেন খাওয়া। এটা কি করে সম্ভব? ফাঁকা স্থানেতে, কোলাহলমুক্ত, দূষণমুক্ত, যেখানে উন্মুক্ত পরিবেশে উন্মুক্ত অক্সিজেন পাওয়া যায়, বহুতলগুলো ছাদও চলতে পারে, সেখানে মিনিট 10-15 পায়চারি করতে করতে জোরে জোরে শ্বাস টানা আর ছাড়া, শ্বাস টানা আর ছাড়া, হাঁ করে শ্বাস বায়ু ভেতরে টানুন, হাঁ করেই ছাড়ুন। এর ফলে আপনার অক্সিজেন খাওয়া হচ্ছে, অক্সিজেনের প্রচুর সাপ্লাই শ্বাসবায়ুতে থাকায় ব্রেনে ইনস্ট্যান্ট অক্সিজেন সাপ্লাই হচ্ছে, সেই ঘাটতিটা পূরণ হচ্ছে। তাহলে এই অভ্যাস চালিয়ে যেতে পারলে যাদের ব্রেন এই দুর্বলতায় ভুগছে তাদের কিন্তু একটা রেমেডি হয়ে যাবে। এবার আসছে কিছু খোরাকের কথা, কিছু পথ্যের কথা, অর্থাৎ যেগুলো আমাদের বৈদিক হোক বা লোকতান্ত্রিক হোক, যে চিকিৎসা বিজ্ঞান, আয়ুর্বেদিক শাস্ত্র যে রয়েছে, আদিবাসীদেরও আয়ুর্বেদিক নিদান আছে, বৈদিক শাস্ত্রেও আয়ুর্বেদিক নিদান আছে। তা এইগুলো মিলিয়ে কিছু ন্যাচারাল পথ্য বা খোরাকের আমি উল্লেখ করব। ব্রেন যাদের দুর্বল, ব্রেন দুর্বলতার একটা বড় কারণ হচ্ছে নিউরনের অপরিণত গঠন, বা নিউরনের যে জালিকা আমাদের ব্রেনের মধ্যে কাজ করছে তার সংখ্যা কম বেশি হওয়া, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ থাকার জায়গা। একটা উপায় আগে দিয়েছি, জল আর অক্সিজেন ভীষণ ভাইটাল। দ্বিতীয় উপায় হিসেবে কিছু পথ্য দিচ্ছি, এগুলো নিয়মিত খেলে পরে, সব একসাথে খেতে হবে না, যেটা যার পক্ষে অ্যাডেপ্ট করা সম্ভব, এটা নিয়মিত খেলে বা খাওয়ালে পরে ব্রেনের কর্মক্ষমতা ধীরে ধীরে বাড়বে। তবে হ্যাঁ, ব্রেনকে এক্সারসাইজ করাতে হবে। এই যে আমরা খাই যদি আর চুপচাপ ঘুমোই, বসে থাকি, তাহলে কি হবে? শরীরে লাগবে, লাগবে খুব বাজেভাবে লাগবে, অডভাবে লাগবে, ভুঁড়ি হয়ে যাবে, মোটা হয়ে যাব, ভারী হয়ে যাব, অলস হয়ে যাব। তাহলে এর সঙ্গে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ বা লেবার করতে হবে, ক্যালোরি ঝরাতে হবে, এমনি ব্রেনকেও খাটতে হবে। যারা অলস, যারা কুঁড়ে, তাদের ক্ষেত্রে খুব একটা উপকার হয়তো নাও বোঝা যেতে পারে, কারণ তারা ব্রেনটাকে খাটাবে যে সেখানেও তো অলসতা করবে না। এত ভাববো কেন, ভাবা আমার কাজ নাকি, আমি ভেবে কি করে নেবো, এই নেতিবাচক চিন্তায় তাদের সবসময় দেখবেন আচ্ছন্ন। তারা কিন্তু কিছু ভাবতে চায় না, করতে চায় না। এই অলস অকর্মণ্য মানুষদের কিন্তু কিছু হবে। একটা ব্রেন এক্সারসাইজ হিসেবে আমি 2টো উপায় দিচ্ছি। একটা একটু খটোমটো লাগতে পারে, আরেকটা খুব ক্লিয়ার, এটা একটা ভালো অভ্যাসও হবে। এই 2টো প্র্যাকটিস করলে আপনার ব্রেনের খাটুনি হবে, অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ হবে। কি? এক হচ্ছে অড ধরনের কাজের চ্যালেঞ্জ নেব। দেখুন, আমরা যে কাজ রোজ করি তার উপযোগী কম্যান্ড আমার ব্রেনে তৈরি আছে। যেমন সকালে ঘুম থেকে উঠেই আবার টয়লেটে দৌড়তে হয়, আমি জানি একটা টয়লেট করা একটা কাজ। ব্রাশ যারা আমরা রাইট হ্যান্ডেড, আমি সেলফি ক্যামেরাতে ভিডিও করি, ভুল করবেন না, আমার বাঁ হাত যেটা মনে হচ্ছে আমার আসলে ডান হাত। তো ব্রাশ করছি, ব্রাশ করা, মুখ ধোয়া বা আদার্স যা যা অ্যাক্টিভিটি, সব কিন্তু আগে থেকে কমান্ড ফিক্স করা আছে, সেটা খালি টাইমার অনুযায়ী পরপর কাজ করে যাচ্ছে। এটা নিউরন অপারেট করছে। আমাদের ব্রেনে যা কর্মক্ষমতা, শুনলে অবাক হয়ে যাবেন, আমরা বড় জোর তার 10% প্রয়োগ করি। আর আজকে যন্ত্র নির্ভরতার যুগে
এটা অ্যাভারেজ 8-8.5%-এ নেমে এসেছে, মানে মানুষের অ্যাভারেজ বুদ্ধিমত্তা কমে গেছে। যদি কারোর এটা 15 থেকে 20-র মধ্যে হয় তাহলে সে জিনিয়াস হয়ে যাবে, এক্সট্রা অর্ডিনারি মানুষ হয়ে যাবে, সুপারম্যান হয়ে যাবে। তাহলে যদি এই 90% ইন্টেলিজেন্সির 50%, মানে 45% কেউ গেন করতে পারে, তাহলে কি হবে বুঝেছেন? এক্সারসাইজ করলে যেরকম বডিতে পুষ্টি লাগে, বডি বিল্ড হয়, তৈরি হয়, তেমনি এই সমস্ত পথ্য খেয়ে এবং এই এক্সারসাইজ করে আপনার ব্রেনও তৈরি হবে চটপট রিয়্যাক্ট করার জন্য। যখনই ব্রেনকে কোনো অড কাজের নির্দেশ দেবেন, যেটা সে আগে করেনি, সে কিন্তু কাজটা সহজে করতে পারবে না। যেমন খুব সিম্পল, ডান হাতের ব্রাশটা যদি বাঁ হাতে ধরে করতে বলা হয়, কী হবে বলুন তো? চ্যালেঞ্জ নেবেন? 95% লোক পারবেন না ঠিক করে। কেউ কেউ একটু চেষ্টা করি, ধূপ চাই বলে ছেড়ে দেবেন। এইটা হচ্ছে চ্যালেঞ্জ। তা প্রথম যতটা কষ্ট হবে, যদি জেদ রেখে কাজ করে যান, ক্রমে ক্রমে আপনার মনে হবে কাজটা আগের থেকে ইজিয়ার লাগছে। তার কারণ যখনই প্রথম টাস্কটা আপনি পারফর্ম করছেন, তার একটা প্ল্যান, একটা ইমেজ তার নিউরনের মধ্যে প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে। এরপর ক্রমে ক্রমে এই একই কাজ বারবার পারফর্ম করার জন্য প্রয়োজনীয় নিউরন কানেকশন তৈরি হচ্ছে। ফলত একটা সময় গিয়ে এটাও আর 5টা স্বাভাবিক কাজের মতো কাজ বলে মনে হচ্ছে আপনার কাছে। যেমন হাতের ব্যবহার না করে মুখ দিয়ে শুধু খাবার খাওয়া, কিংবা কোনো শব্দকে বলার সময় উল্টো করে বলা। মানে ভাবুন, ভাবলে ভাবলে আরো বেরোবে, অনেক রকম বেরোবে। এ ধরনের যে কোনো একটা হার্ড টাস্ক, যেটা ব্রেন স্বাভাবিকভাবে করে অভ্যস্ত নয়, এরকম কাজের চ্যালেঞ্জ নিজেকে দিন। এটা কিন্তু বাচ্চাদের বাবা মারা শুনুন, বিশেষ করে শুনুন, যারা বলেন আমার বাচ্চা বোকা, আবার বাচ্চা অঙ্কে একদম পারে না, অঙ্কে কাঁচা, পড়াশোনা কিচ্ছু মাথায় থাকে না, বুঝতেই চায় না, কোনো আগ্রহ নেই অন্য জায়গা। যদি মনে হয় যে ব্রেন দুর্বল বাচ্চার, ভাবার ক্ষমতা নেই, কিছু মনে রাখতে পারে না, তারা এগুলো প্র্যাকটিস করার। আর এমনি ওভারঅল প্রত্যেকটা বাচ্চাকে যদি অভিভাবক এখন থেকে এগুলো প্র্যাকটিস করান, তাহলে তারা প্রত্যেকেই যা হতেও বড় হয়ে যেখানে পৌঁছতো তার থেকে একদত ব্রেন পাওয়ারের বিচারে বেশ কয়েক ধাপ উপরে তারা অবস্থান করবে। অর্থাৎ তাদের মধ্যে সেই সক্ষমতা এসে যাবে যে তারা যে কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবে। সাধারণ মানুষ যে কেউ করতে পারে নিজেকে সেলফ বেটারমেন্টের দিকে নিয়ে যাওয়ার জন্য, নিজেকে আর উন্নত করার জন্য। ব্রেন হচ্ছে আমাদের চালক। তাহলে ব্রেন যদি একদম ঠিকঠাক কাজ করে, তাহলে আমরাও ঠিকঠাক কাজ করব। দ্বিতীয় কাজ, একটা গেম আপনাদের সবাইকে বলছি, কম্পালসারি খেলা প্র্যাকটিস করুন। এখানে ইন্টারেস্ট না লাগলেও ইন্টারেস্ট আনার চেষ্টা করুন, এর ভেতরে ঢুকুন, খেলুন। দাবা, চেস, শতরঞ্জ কি গেম। আশা করি আর ভেঙে বলে দিতে হবে না। বাবা মারা তাদের বাচ্চাদের চেস স্কুলে ভর্তি করে দিন এবং নিজেরাও চেষ্টা করুন ঘরে তাকে নিয়ে চেস খেলতে। চেসের প্রতি আগ্রহ জন্মাতে পারলে সে চেসের মধ্যে একবার যদি নিজেকে এনগেজ করে, এর থেকে বেটার ব্রেন এক্সারসাইজ কিছু আছে বলে আমার মনে হয় না। এটা এমন একটা জায়গা, এখানে প্রতি মুহূর্ত তোমাকে নতুন চ্যালেঞ্জ নিতে হবে, নতুনভাবে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, নতুনভাবে এগোতে হবে, বাজি নিতে হবে, ঝুঁকি নিতে হবে, লক্ষ্য সেট করতে হবে, অ্যাচিভ করতে হবে। এটা একটা যুদ্ধের শিক্ষা বলা যেতে পারে, মানসিকতার যুদ্ধের শিক্ষা। আমি এটার যে বিষয় ভীষণ পজিটিভ। আমি যাকে যাকে দিয়েছি করেছেন তারা কিন্তু কেউ খারাপ নয়, সবাই গ্রেটার রেজাল্ট পেয়েছেন। এতদিন আমার কাছে আসা মানুষকে আমি মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য এভাবে পরামর্শ সামনাসামনি দিতাম। আজ একটা কমন ভিডিওর আকারে আমি এই জায়গাটা তুলে ধরলাম, তাতে করে
যারা যারা আমার অনুষ্ঠান দেখেন তাদের যদি এখানে কোনো সমস্যা আছে বলে মনে হয়, তারা যেমন এই জায়গাটা থেকে সলভ করে বেরোতে পারেন, তেমনি যারা নতুন দেখবেন এবং হয়তো আমি এই টপিকটা নিয়ে ভিডিও যদি না করতাম, অন্য কোনো টপিকের ভিডিও দেখছেন, তিনি ফোন নাম্বারটা পেলে আমাকে ফোন করে হয়তো এই সমস্যাটা নিয়ে কথা বলতেন। তাদের জন্য আগাম সলিউশন হিসেবে এই ভিডিও দিয়ে রাখলাম। এটা দেখুন, এটা আমার একটা ওপেন চ্যালেঞ্জ আপনার প্রতি। আপনি ন্যূনতম একটা ইনভলভমেন্ট দিন, একটু আন্তরিকতা দিন। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, করে দেখুন, করার মতো করে নিজের প্রতি আত্মবিশ্বাস এবং এই উপায়ের প্রতি, এই নিদানের প্রতি, রেমেডির প্রতি পূর্ণ ভক্তি বিশ্বাস রেখে রেজাল্ট পাবেন। 100% গ্যারান্টেড, একটু হলেও রেজাল্ট পাবেন। তবে যে সমস্ত বাচ্চার অবস্থা অত্যন্ত খারাপ, যারা সোকল্ড অ্যাবনর্মাল, তাদের ক্ষেত্রে কতটা কি ইমপ্রুভমেন্ট হবে আমি জানি না। অনেক এরকম বাচ্চা আমি দেখেছি, বয়স হবে 17-18, কিন্তু তার স্বভাব আচরণ এবং তার রেসপন্স করার ক্ষমতা 4-5 বছরের বাচ্চার থেকেও খারাপ। তা আমি ভগবান নই, আমি এমন কিছু দিতে পারি না যেটা কিনা চাইলে সব কিছু সলভ করা যেতে পারে। তাদের অবশ্যই এক্ষেত্রে মেডিকেল কনসালটেন্সির প্রয়োজন আছে। মেডিকেল সায়েন্সও কতটা ইমপ্রুভমেন্ট দিতে পারবে জানি না, কিন্তু যদি মনে করেন উচিত হবে, আর আমি তো এখানে কিছু হারাবার জায়গা পাচ্ছি না, একমাত্র কিছু পেতে পারে। বাচ্চাকে দিয়ে এই জিনিসগুলো যতদূর যা সম্ভব প্র্যাকটিস করাবার চেষ্টা করতে পারেন, খোরাকগুলো দিতে পারেন। এবার বন্ধুরা, আমি খোরাকগুলো প্রসঙ্গে চলে আসি। ভাবছেন গুরুজি কিছু খাবার দেবেন, কিছু খাবার সাজেস্ট করবেন যেটা খেলে বুদ্ধি খুলবে, বলে আমাদের ঝুলিয়ে দিয়ে চলে গেলেন কোন কোন টপিকে কথা বলে ঘুরে চলে এলেন না। ঘুরে আমি আবার এখানেই আসছি, পৃথিবী গোল, যেখান থেকে শুরু করি না কেন আবার ফিরে আসতে হবে। তা আমি এক এক করে নিদান দিচ্ছি, সঙ্গে স্ক্রিনে সেগুলো আপনারা লেখাও দেখতে পাবেন। প্রয়োজনে স্ক্রিন পজ করে লিখে রাখুন খাতায়। আগে বলছি, সব কটাই যে খেতে হবে করতে হবে তার কোনো মানে নেই। যার যেটা ঠিক বলে মনে হবে বা যে যেটা করতে পারবে সেটাকেই সে করে যেতে পারে। একসঙ্গে একাধিক ব্যবহার করতে পারে, তবে প্রয়োজনে সেটা আমাকে জিজ্ঞেস করে দিন। তো শুরু করা যাক। প্রথম নিদান, রোজ সকালে খালি পেটে জিরে, আদা ও মিছরি, কি বললাম, জিরে, আদা ও মিছরি, এই 3টে জিনিস একসঙ্গে শিলে মিহি করে বেটে বা মিক্সারে ফেলে মিহি করে ব্লেন্ড করে খেতে হবে। এটি রোজ সকালবেলা খালি পেটে খেতে হবে। 2, মৌরি পাওয়া যায়, যে মৌরি হিন্দিতে সব পাবেন, এই মৌরি গুঁড়ো করে ছেঁকে পাউডার বানিয়ে নিয়ে রেখে দিতে হবে। এখন মৌরি গুঁড়ো করতে গেলে প্রথমে একটু সমস্যা হবে, তাই শুকনো খোলায় একটু হালকা ভেজে, যাতে কোনোভাবে ব্রাউন না হয়ে যায়, জাস্ট মৌরির মধ্যে যে নরম ভাবটা, সেই নরম ভাবটা একটুখানি যেন হার্ড হয়ে যায়, হালকা করে শুকনো কড়াই ইত্যাদিতে ভেজে নিয়ে তারপর সেটাকে শিলে বেটে হোক বা গ্রাইন্ডারে ফেলে হোক গুঁড়ো বানিয়ে রেখে দিতে হবে। এইভাবে গুঁড়ো করলে মিহি গুঁড়ো হবে। রোজ সন্ধ্যা মানে সূর্যাস্তের পর, যখন অন্ধকার হয়েছে, সম্পূর্ণ ঘন অন্ধকার হয়নি, অন্ধকার হয়েছে, সূর্য ডুবে গেছে, 1 গ্লাস ঈষৎ উষ্ণ দুধে, 1 গ্লাস পরিমাণ হালকা গরম দুধে 1 থেকে 2 চামচ বয়স অনুযায়ী মিশিয়ে ভালো করে গুলে নিয়ে খাওয়াতে হবে। তৃতীয় নিদান, 6টি পরিমাণ গোলমরিচ, একটুখানি মাখন এবং একটুখানি চিনি এবং মাখন খুব বেশি নয়, একদম সামান্য সামান্য, আর গোলমরিচ 6টা। এগুলিকে ভিজিয়ে একসাথে পেশাই করে
বা ডাইরেক্ট চিবিয়ে রোজ সকালে খালি পেটে খেয়ে যেতে হবে। যারা মনে করছেন যে ডাইরেক্ট চিবিয়ে খেতে পারবো না, খুব ঝাল লাগবে, তারা মনে করলে এটা পেশাই করে নিয়ে একটুখানি জিনিস, বেশিক্ষণ লাগবে না, প্রয়োজনে পাথরের খল কিনে রেখে দিতে পারেন, সেই পাথরের খোলে ফালে এটাকে পেশাই করে খেতে পারেন। আর যারা পারবেন চিবিয়ে খেয়ে নেবেন। খেয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে জল খাবেন না। চতুর্থ নিদান, উড়দ ডাল অর্থাৎ খোসা শুদ্ধ কালো রঙের বিউলি ডাল রাত্রে 1 মুঠো পরিমাণ ভিজিয়ে রেখে দেওয়া। সকালবেলা সেই ডালটাকে ভেজানো ডালটাকে পিষে বেটে নিয়ে তাতে দুধ ও মিছরি একসাথে অ্যাড করে রোজ খাওয়া। তার মানে কিছুটা দুধ নিয়ে তার মধ্যে এই পেস্টটাকে দিয়ে তার মধ্যে একটু মিছরি গুঁড়ো মিশিয়ে একসাথে ভালো করে গুলে নিয়ে লস্যির মতো বা শরবতের মতো খেয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। এটাও রোজ সকালে খেতে হবে খালি পেটে। পঞ্চম নিদান, কাঁচা বাদাম যেটা খোসা শুদ্ধ হয়, আপনারা এই জায়গায় চিনে বাদাম বা যেটা আমন্ড বলা হয় সেই আমন্ড বাদাম আপনারা ব্যবহার করতে পারেন। আমন্ড বাদামের গুণ কিন্তু এক্ষেত্রে অনেক বেশি, তাই ধরুন 10টা করে আমন্ড বাদাম রোজ রাত্রে ভিজিয়ে রেখে দিতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ওই ভেজানো বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়ে তাতে একটুখানি মাখন ও একটুখানি মিছরি মিশিয়ে চিবিয়ে খেয়ে নিতে হবে। এক্ষেত্রেও পেশাই করে পেস্ট বানিয়ে নিয়ে খাওয়া যায়। ষষ্ঠ নিদান, পানি ফল যে পাওয়া যায়, এই পানি ফলের শাঁসের গুঁড়ো হয়, এটা আপনাদের খোঁজ করে সংগ্রহ করে দিতে হবে। এটি কিন্তু প্যাকেট করে বিক্রি হয়। কলকাতার বড়বাজার অঞ্চলে যেখানে মুদির জিনিসপত্র পাওয়া যায় সেখানে গেলে খোঁজ করলে পাওয়া যাবে। পানি ফলের শাঁস চূর্ণ লাগবে, গরুর দুধ লাগবে, মিছরি লাগবে। এই 3টে জিনিস ব্যবহার করে এই 3টে জিনিস দিয়ে হালুয়া বানাতে হবে, আর সেটা রোজ সেবন করতে হবে। সকালে করা যায়, বিকালেও করা যায়, তবে খালি পেটের কোনো ব্যাপার নেই। এটা ধরুন কোনো দিন বাচ্চাদেরকে টিফিনে এটা বানিয়ে দেওয়া যেতে পারে। বয়স্ক মানুষরা খেতে পারেন, খুব সহজ পাচ্য, কোনো রকম পেটের সমস্যা করবে না, মোটামুটি টিফিন হিসেবে ভালো। লাস্ট, 1 কাপ পরিমাণ গরুর দুধে ব্রাহ্মী শাক যেটা হয়, সেই ব্রাহ্মী শাকের রস 2 চামচ পরিমাণ মিলিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে রোজ সকালে খালি পেটে খাওয়াতে হবে। তা এই ছিল কিছু খোরাক বা কিছু নিদানের জায়গা যেগুলো মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধির সহায়ক, বুদ্ধিমত্তার বিকাশের সহায়ক। তাহলে আজকে প্রতিকার আবার 3টে ভাগে বিভক্ত ছিল। এক ছিল মস্তিষ্ক উন্নত করতে গেলে সবার আগে মস্তিষ্ক চলে যা দিয়ে, কি দিয়ে? জল আর অক্সিজেন দিয়ে। যোগানটা অব্যাহত রাখুন। 2, শরীর পুষ্ট হয় পুষ্টিকর খাবার খেলে। তা ব্রেনের জন্য পুষ্টিকর কিছু খাবারের তালিকা আপনাদের হাতে তুলে দিলাম। এটা খেলে পুষ্টি অর্জন হবে, কিন্তু পুষ্টি অর্জন হবে বললেই কি হয়ে যাবে? না, শুধু খেয়ে শুয়ে বসে থাকলে ভুঁড়ি হবে, চেহারা হবে না। চেহারা করতে গেলে শরীরকে ক্যালোরি বার্ন করতে হবে, পরিশ্রম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। তারও আমি কিছু উপায় দিয়ে দিলাম। এবার এই 3 ধরনের প্রয়োগ একসাথে যদি প্রয়োগ করেন এবং করার মতো করেন, সময়সীমা অন্তত 1টা বছর প্র্যাকটিসের মধ্যে রেখে দেখতে হবে। তো বলে রাখুন, এই জায়গাটার বিচারে একটা মানুষ কিন্তু হ্যান্ডিক্যাপ হতে পারে। তো তার প্রতিবন্ধকতা, যেটা ওষুধ খেয়ে পাওয়া সম্ভব নয়, দূর করা সম্ভব নয়, সেই জায়গাটা ওভারকাম করার জন্য চেষ্টা করা হচ্ছে। তো এতটুকু ইনভলভমেন্ট দেবেন না, কি এমন করবেন না? কর্ম করতে তো হবেই, না হলে তো ফলের কোনো আশা নেই। আর যেটা বারবার বলি, কর্ম যদি সঠিক হয় ফল কখনো বেঠিক হয় না।
তেমনি বেঠিক কর্মের ফল সেটাও আবার কখনো সঠিক হয় না। তাই বন্ধুরা, যা করবেন ভালো করে ভেবে করবেন। এটা আমার চিরন্তনী পরামর্শের জায়গা, পার্টিকুলার কোনো ইস্যুর জন্য নয়। কিন্তু ভুলেও করে ভাববেন না। অর্থাৎ আমি যে সমস্ত উপায়গুলো দিই, যে টোটকা দিই, যে উপাচার দিই, প্রতিকার দিই, আপনারা ভালো করে না শুনে বুঝে দুমদাম কাজ শুরু করে দেন। তারপর মনে এক এক করে প্রশ্ন আসে, আমি এটা ভুল করছি না তো, এটা ঠিক করছি কি? যা করছেন করা শুরু করে দিয়েছেন তো, করে যান। মনের থেকে এই সমস্ত চিন্তা দূর করুন। যদি মনে হয় পরামর্শ করবেন, টাইম নিয়ে আমার সঙ্গে এই বিষয়ে পরামর্শ করে ভালো করে জেনে বুঝে দিতে পারেন। কিছু ভুল হলে ভুলের জায়গাটা কারেকশন করে নিতে পারেন। না করতে চান তো যেটা করছেন সেটা করে যান। মাঝ রাস্তায় কোনো কাজ হাঁটতে নেই, তাহলে সিওর শট তার কোনো ফল নেই। কিন্তু কাজটা যদি আপনি শেষ করতে পারেন, টাস্ক যদি শেষ করতে পারেন, কিছু হলেও সেখানে আপনার জন্য পজিটিভ ফলের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনাদের সবাই থেকে আমি অনুমতি চাইছি। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন অনুষ্ঠানে, নতুন টপিক সঙ্গে নিয়ে। জয় মাতা।